ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছায়াতুরু। আমাদের চ্যানেল ছায়াতুরুতে তোমাদের সকলকে স্বাগত। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যদি আমাদের ভিডিওস ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, ঠিক আছে? তো দেখো, আপকামিং মাধ্যমিক পরীক্ষা আসছে এবং সকলেরই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে, অনেকেরই, কারোর হয়তো কিছুদিন পর শুরু হবে বা কারোর হয়ে গেছে। তো অনেক স্টুডেন্টই আমাকে বললো যে স্যার একটু যদি মাধ্যমিকে কিছু সাজেস্টিভ মানে চ্যাপ্টার ওয়াইজ কিছু সাজেশনস করে দিন। তো ফিজিক্যাল সায়েন্স যেহেতু আমি পড়াই মেনলি, ঠিক আছে, ক্লাস 9, 10, 11, 12 লেভেলে, তো তোমাদের অলরেডি 12-এর কিছু ভিডিওস আপলোড করা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, যাদের অনেকের সিলেবাস শেষ হয়নি সেগুলো তুমি পেয়ে যাবে হয়তো। আর এখন এখানে কিছু মাধ্যমিকের চ্যাপ্টার ওয়াইজ সাজেশনস আপলোড করছি যেগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট। দেখো, এগুলো গ্যারেন্টি নেই যে এগুলোই পরীক্ষায় আসবে, তবে এগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে, যেগুলো মোটামুটি পরীক্ষায় আসে। তো শর্ট কোশ্চেন নিয়ে তো সাজেশন কোনোদিন করা যায় না, কারণ শর্ট কোশ্চেন অনেক, কত শর্ট কোশ্চেন আমি করাবো। শর্ট কোশ্চেনের সাজেশন হয় না, তার জন্য তোমরা বিভিন্ন প্র্যাকটিস বুক আছে, সেই প্র্যাকটিস বুকগুলো প্র্যাকটিস করবে, যেমন আমি আমার ক্লাসে প্র্যাকটিস করাচ্ছি এখন অলরেডি। আর কিছু ব্রড কোশ্চেন থাকে যেগুলো একদম এক একটা চ্যাপ্টার থেকে বাদ দেওয়া যায় না, সেই ব্রড কোশ্চেনগুলো আজকে একটু কিছু কিছু দেখাবো। তার মধ্যে কিছু শর্ট কোশ্চেন্সও আমি নিয়েছি, সেই শর্ট কোশ্চেন্সগুলো তোমাদের আলোচনা করবো, ঠিক আছে? তো প্রথমে দেখো, ফার্স্ট কোশ্চেন যদি দেখো তুমি, যে এসআই পদ্ধতিতে আর এর মান কত। বেশি কিছু নয়, এসআই পদ্ধতিতে সিম্পলি যদি আর এর মান লিখতে চাও তাহলে অ্যান্সার কি হবে, তো 8.14 জুল মোল টু দি পাওয়ার -1 অ্যান্ড কেলভিন টু দি পাওয়ার -1, এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? কালিটা আমি চেঞ্জ করিনি, কারণ কালো লালে কোশ্চেন লিখেছি, এই কালোতে কোশ্চেন লেখা আছে, লালে লিখছি, ঠিক আছে? আবার সিজিএস পদ্ধতিতে যদি বলে, তো সিজিএস পদ্ধতিতে কত লিখবো আমি, না তো 8.314 ইন্টু 10⁻7, ঠিক আছে, আর্গ মোল টু দি পাওয়ার -1 অ্যাজ ওয়েল অ্যাজ কেলভিন টু দি পাওয়ার -1। আর একটা ইউনিট হয় লিটার অ্যাটমসফিয়ার, সেটা সকলের মনে থাকা উচিত। কত হয়? 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তো এই তিনটে মানই বলে দিলাম তোমাদের আমি, আর এর এগুলো মনে রাখবে। এবং এর ক্যালকুলেশনের ফর্মুলাটা কি, না তো আর সমান তোমরা জানো কি, না তো হচ্ছে এনটি পিভি বাই এনটি, ঠিক আছে, পিভি বাই এনটি। এবার এখানে পি এর ভ্যালু বসাবে, ঠিক আছে? সিজিএস পদ্ধতিতে যদি হয় কত হবে, না তো 1.013 ইন্টু 10⁶। ভি এর ভ্যালু কত হয়? 22,400, ঠিক আছে, বাই কত লিখবে, এন এর ভ্যালু 1, আর টি এর ভ্যালু কত হয়, না তো 273, ঠিক আছে? এবং ইউনিটটা এরকম হবে, তুমি যদি এটা ক্যালকুলেট করো, সো এই ভ্যালুটা তুমি পাবে। ওকে, এক হলো। দুয়েরটা দেখি। দুইটা, যে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই সলিউশনটা কি হবে, ঠিক আছে? তো এই সলিউশনটা হচ্ছে উচ্চ উষ্ণতা, ঠিক আছে? এই জায়গাটায় সকলের গন্ডগোল হয়, ঠিক আছে? কেন বলছি আমি, নিম্নচাপ, উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপ, এই দুটো শর্তেই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এবার অনেকের গন্ডগোল হয় উচ্চচাপ, নিম্ন উষ্ণতা ইত্যাদি। তো মনে রাখবে উ উ, ঠিক আছে, উচ্চচাপ উচ্চ উষ্ণতা, ঠিক আছে, উচ্চ আর উচ্চ, তার মানে উচ্চ উষ্ণতা উ, তাহলে উচ্চ উষ্ণতা, উচ্চ উষ্ণতা উ, হ্যাঁ ঠিক আছে, উ নিচা, তা নিম্ন চাপ, ঠিক আছে? উচ্চ উষ্ণতা নিম্নচাপ, এই প্রসেস, এটা মনে রাখবে, উ নিচা, ঠিক আছে? এটা মনে রাখতে অনেকেই সমস্যা হয়, আমি খাতা চেক করি তো সকলেরই দেখি কি লেখে, হয় উচ্চচাপ, নিম্ন উষ্ণতা, নাহলে এই ইত্যাদি ভুলভাল লিখতে থাকে, ঠিক আছে? তো এগুলো একটু অ্যাভয়েড করবে। ওকে, তো দেখো এক দুই কোশ্চেন গেল। নেক্সট কোশ্চেন দেখি, তাড়াতাড়ি করছি। শুষ্ক ও আর্দ্র বায়ুর মধ্যে কোনটি বেশি হালকা? দেখো, শুষ্ক বায়ু বেশি হালকা, শুষ্ক বায়ু বেশি হালকা, ঠিক আছে, সরি ভুল বলছি, আর্দ্র বায়ু বেশি হালকা, ঠিক আছে, উল্টো করছি আমি, আর্দ্র বায়ু বেশি হালকা হয়, তার পিছনে কারণ আছে, ঠিক আছে? কেন? দেখো, যদি তুমি আর্দ্র বায়ু দেখো, ঠিক আছে, আর্দ্র বায়ুতে কি থাকে? জলীয় বাষ্প থাকে। জলীয় বাষ্পের আণবিক গুরুত্ব যদি তুমি দেখো 18 হয়, তাই না? 18। আর শুষ্ক বায়ু যদি দেখো হয়, শুষ্ক বায়ুতে কি থাকে? নাইট্রোজেন থাকে, ঠিক আছে, আর অক্সিজেন থাকে, ঠিক আছে? তো মেনলি নাইট্রোজেন আর অক্সিজেন থাকে। তো তুমি যদি অক্সিজেনটাকে অ্যাভয়েড করে শুধুমাত্র নাইট্রোজেনটাকেই লেখো, ঠিক আছে, শুধু নাইট্রোজেন আমি লিখছি, নাইট্রোজেন যেহেতু বেশি পরিমাণে থাকে, তাহলে কত হয়? নাইট্রোজেন হচ্ছে 28। তাই দেখো, তুমি যদি এটা দেখো আণবিক গুরুত্ব 18, শুষ্ক বায়ুর আণবিক গুরুত্ব 28, তাহলে শুষ্ক বায়ু বেশি ভারী হয়ে যাচ্ছে, আর্দ্র বায়ু বেশি হালকা হয়ে যাচ্ছে, কারণ 28 যেহেতু বেশি, 18 যেহেতু কম, ঠিক আছে? সো যদি হালকা বলে এবং কেন বলে, সেই উত্তরটা এটা। আর যদি এটা 1 মার্কসের দেয় যে শুষ্ক ও আর্দ্র বায়ুর মধ্যে কোনটি বেশি হালকা, তুমি বলে দেবে কি আর্দ্র বায়ু বেশি হালকা, বেশি, আর কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? এ হচ্ছে বয়েলের সূত্রে কোন কোন রাশি ধ্রুবক থাকে। তো 4 নম্বর কোশ্চেনটা দেখো, বয়েলের সূত্রে ধ্রুবক রাশি থাকে, 1 নম্বর হচ্ছে গ্যাসের ভর, গ্যাসের ভর থাকে, আর থাকে 2 নম্বর হচ্ছে উষ্ণতা। সো উষ্ণতা এবং ভর, এটা বয়েলের সূত্রে ধ্রুবক থাকে। সিমিলারলি চার্লসের সূত্রে কি ধ্রুবক থাকে? চার্লসের সূত্রে ধ্রুবক থাকে 1 নম্বর হচ্ছে গ্যাসের ভর, গ্যাসের ভর,
আর 2 নম্বর হচ্ছে কি না তো চাপ, ঠিক আছে। তো দেখো উভয় কেসে তুমি যদি দেখো এখানে উভয় কেসে গ্যাসের ভর কিন্তু ধ্রুবক থাকছে। তাই এই কোশ্চেন অনেক সময় দেয় বয়েল ও চার্লসের সাধারণ ধ্রুবকের নাম কি। তো বয়েল ও চার্লসের সাধারণ ধ্রুবকের নাম কি হবে? ভর। দেখো উভয় ক্ষেত্রে কিন্তু ভরটা ধ্রুবক থাকছে। সো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বয়েলের সূত্র ধ্রুবক, চার্লসের সূত্র ধ্রুবক। আরেকটা সূত্র হয় রেনোর সূত্র। রেনোর সূত্র বা তোমার চাপের সূত্র, রেনোর বা চাপের সূত্র, সেখানে ধ্রুবক কি কি থাকে? তো এগেইন গ্যাসের ভর থাকে এবং আয়তন থাকে, ঠিক আছে। চাপের সূত্রে ভর এবং আয়তন দুটো ধ্রুবক থাকে। তাহলে এটা মোটামুটি এখানে দেখো একটা কোশ্চেনের রেসপেক্টে আমি 3টে কোশ্চেন তোমাদের আলোচনা করে দিলাম। তো এগুলো দেখো সব শর্ট কোশ্চেন, এগুলো 1 মার্কসের কোশ্চেন। কতগুলো তুলেছি যে কেমন টাইপের কোশ্চেন মোটামুটি আমাদের মাধ্যমিক পরীক্ষায় থাকে, ঠিক আছে। তো দেখো যদি কোশ্চেনগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে, কারণ সকলেই যেন ভালো করে রেজাল্ট করে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, এটা বারবারই বলি আমি, ঠিক আছে। ওকে, 5 নম্বর দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 300 কেলভিন কোনটি বেশি? তো তুমি যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেডকে কিসে কনভার্ট করো? কেলভিনে, তাহলে কত হবে? 30 প্লাস 273। কারণ আমরা ফর্মুলা জানি, তো ক্যাপিটাল টি সমান হচ্ছে কি স্মল টি প্লাস 273, যেখানে ক্যাপিটাল টি হচ্ছে কেলভিন, স্মল টি হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। তো ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে তুমি যদি 273 যোগ করো তাহলে কেলভিন হয়ে যায়। তাহলে পুরো পার্টটা কত হবে? 303 কেলভিন। তার মানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এটা অ্যাকচুয়ালি 303 কেলভিন, কিন্তু তোমাকে বলেছে 303 কেলভিন। তাহলে যদি কনফার্ম হয়ে যাও তুমি, তাহলে 303 কেলভিন আর 300 কেলভিন এর মধ্যে কোনটা বেশি বড়? অবভিয়াসলি 303 কেলভিন বড়, সেজন্য 300 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে বেশি বড়। এটা হচ্ছে কোনটা বেশি? তাহলে এটা হচ্ছে বেশি, ঠিক আছে। তো এটা ব্যাখ্যাও করতে পারো, নাও করতে পারো, ঠিক আছে। তাহলে পরম স্কেলে জলের হিমাঙ্কের মান কত? তো পরম স্কেলে জলের পরম স্কেল কোনটা? এই যে এই ক্যাপিটাল টি করেছিলাম, এটা হচ্ছে পরম স্কেল। তো পরম স্কেলে জলের হিমাঙ্ক হচ্ছে কত না, তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে তুমি যদি চেঞ্জ করো তাহলে কত হবে? 273। সো 273 কেলভিন হচ্ছে কি আমার পরম স্কেলে জলের হিমাঙ্ক। সো 273 কেলভিন উইল বি অ্যান্সার। আর যদি স্ফুটনাঙ্ক বলে তাহলে স্ফুটনাঙ্ক হবে 373 কেলভিন। এটা হচ্ছে বয়লিং পয়েন্ট, বিপি লিখলাম, হ্যাঁ। বয়লিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক। তো 373 কেলভিন হচ্ছে স্ফুটনাঙ্ক। তারপর চাপের এসআই একক, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা গেল, এটাও গেল, এটাও গেল। চাপের এসআই একক হচ্ছে কি নিউটন বাই মিটার স্কোয়ার, এটা হচ্ছে একক। চাপের এসআই একক এটাকে অন্যভাবে লেখা যায়, কিভাবে? পাস্কাল লেখা যায়, ঠিক আছে। আবার সিজিএস একক হচ্ছে ডাইন বাই সেন্টিমিটার স্কোয়ার। তাছাড়াও আমরা একক কি লিখি? এটিএম, অ্যাটমসফিয়ার। তাছাড়া ইউনিট লেখা হয় টর, ঠিক আছে। তাছাড়া ইউনিট লেখা হয় বার। তো এগুলো সবই হচ্ছে চাপের একক। এখানে যেহেতু এসআই একক বলেছে তাই পাস্কাল লিখবো। ডাইন পার সেমি স্কোয়ারটা সিজিএস। অ্যাটমসফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ মাপ হয় অ্যাটমসফিয়ার প্রসেসে। টর কাকে বলা হয় না, তো 1 মিলিমিটার পারদের যে চাপ, 1 মিলিমিটার অফ এইচজি যে প্রেসার, তাকে বলা হয় 1 টর। আর বার কি? সিম্পলি ওই চাপেরই একটা একক। তাহলে হলো চাপের এককগুলো, দেখো সব বলে দিলাম, তোমরা মনে রাখবে, ঠিক আছে। এই কথাটা যে 1.013 × 10⁵ পাস্কাল, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এটা মানেই হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। আবার এটা মানে হচ্ছে 76 সেন্টিমিটার পারদের চাপ। আবার এটা মানেই হচ্ছে 760 টর, ঠিক আছে। তো এগুলো সব একই জিনিস কিন্তু, হ্যাঁ, মাথায় রাখবে একটু। ওকে, নেক্সট চলে যাই। গ্যাসের চাপ মাপক যন্ত্রের নাম কি? উপরে লিখছি, হ্যাঁ। গ্যাসের চাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে কি ম্যানোমিটার। গ্যাসের যে চাপ মাপা হয় সেই যন্ত্রের নাম হচ্ছে কি সিম্পলি ম্যানোমিটার। আর বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম, ঠিক আছে, বারবার লিখে দিচ্ছি, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। দুটোর মধ্যে কনফিউশন হবে না, একদমই দুটো আলাদা কনসেপ্ট, ঠিক আছে। ব্যারোমিটার সাহায্যে আমরা কি পাবি? বায়ুর চাপ মাপি। আর ম্যানোমিটার সাহায্যে আমরা গ্যাসের চাপ মাপি। গ্যাস মানে এখানে বলতে পারো তুমি আবদ্ধ, হ্যাঁ, এই কথাটা কিন্তু উল্লেখ করা যেতে পারে যে আবদ্ধ গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি? আবদ্ধ গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটার দু রকম হয়, তোমরা হয়তো জানো, একটা হচ্ছে মুক্ত ম্যানোমিটার আর একটা হচ্ছে বদ্ধ ম্যানোমিটার, ঠিক আছে। দু রকমের হয়, ইউ নলের মতো দেখতে হয়। বয়েলের সূত্রে লেখচিত্রের প্রকৃতি কিরূপ? যদি প্রকৃতি কিরূপ চাই, সিম্পলি সমপরাবৃত্তাকার, তাই না, সমপরাবৃত্তাকার বা আয়তাকার পরাবৃত্তাকার, ঠিক আছে। তো লেখচিত্রটা কেমন হয় যদি একটু জানো তোমরা নিশ্চয়ই সকলে, যে এইরকম হয় লেখচিত্রটা, তাই না, পি ভার্সেস ভি লেখচিত্র এরকম হয়, ঠিক আছে। তো কোয়েশ্চেন সমপরাবৃত্তাকার, তোমরা লেখচিত্রটাও এঁকে দিতে পারো, খুব সুবিধা হয়। কিভাবে মাধ্যমিক অ্যান্সার করবে সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। ফারেনহাইট স্কেলে পরমস্তর উষ্ণতার মান কত? না, তো আমরা জানি ফর্মুলা C/5 = কত? F-32/9, ঠিক আছে। এবার সি এর ভ্যালু যদি তুমি -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসাও, তাহলে এই ফর্মুলাতে যদি বসাও তাহলে এফ এর ভ্যালু পাবে তুমি কত? আমার যেহেতু মুখস্থ আছে, -459.4 ডিগ্রি ফারেনহাইট। সো এটা হচ্ছে কি ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলেছি
এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকের জন্য, ঠিক আছে? ওকে, তোমাদের যদি আরও এরকম চ্যাপ্টার ওয়াইজ দরকার হয় তাহলে আমাকে বলবে, বা তোমাদের যদি একটা প্রবলেম সেট দরকার হয়, যে আমি একটা সেট, আমার যেহেতু প্রচুর সেট থাকে, আমি যেহেতু পরীক্ষা নিই মক টেস্ট ইত্যাদি, তো মক টেস্ট শুরু হবে মাধ্যমিকে, তোমরা যদি কেউ মক টেস্ট দিতে চাও মাধ্যমিকের অনলাইন বা অফলাইন হোয়াট এভার, তো আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করো, ঠিক আছে? কমেন্ট লিখো, আমি তোমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবো, আমি তোমাদের মেল করে দেবো, ঠিক আছে? তো যে আমাকে অবশ্যই বলবে। ওকে, এই হলো কোশ্চেন, মোটামুটি শর্ট কোশ্চেন। এবার দেখো ব্রড কিছু কিছু কোশ্চেন তোলা হয়েছে। তো বয়েলের সূত্রটি লেখো। আমি বয়েলের সূত্রটা বলে দিচ্ছি কি না, তো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের স্থির উষ্ণতায় তার চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক। কারণ কি, ভর আর উষ্ণতা আমার স্থির থাকবে, তাহলে স্থির ভরের বা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের স্থির উষ্ণতায় তার চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, যে ভি প্রপোর্শনাল টু 1/p কখন না, তো যখন তোমার কি থাকবে এম ও টি স্থির। তোমরা এগুলো ভাষায় লিখবে, মানে কি লিখবে, যে ভর এবং উষ্ণতা স্থির। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি সমান কত লিখতে পারি, একটা ধ্রুবক কে ইন্টু 1/p, এখানে অবশ্যই লিখবে কে হলো সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে? তাহলে পিভি সমান কত লেখা যায়, কে। তাহলে পিভি সমান যদি কে হয়, তাহলে আমরা এটাও লিখতে পারি যে P1 চাপে কোনো গ্যাসের আয়তন যদি V1 হয়, P2 চাপে কোনো গ্যাসের আয়তন যদি V2 হয়, এরকমভাবে যদি চলতে থাকে, তাহলে আমরা এটাও লিখতে পারি কি, P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু P3 V3 ইকুয়ালস টু ডট 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 ইকুয়ালস টু Pn Vn ইকুয়ালস টু K। সো এই ফর্মুলাটা মাথায় রাখবে, এটা হচ্ছে সাধারণ রূপ। এবং এখান থেকে P1 V1 ইকুয়াল টু P2 V2 এইটা থেকে আমাদের ম্যাথমেটিক্স থাকে। সো এটা হচ্ছে অনলি ফর ম্যাথমেটিক্স, কারণ এখান থেকে তোমাদের ম্যাথ দিতেই পারে, ঠিক আছে? ম্যাথমেটিক্স, ওকে, ঠিক আছে? এটা হচ্ছে বয়েলের সূত্র। তো এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। দেখো আমি গাণিতিক রূপের আলাদা কোশ্চেন নিইনি, কারণ আমি জানতাম যে আমি এখানে গাণিতিক রূপটা বুঝিয়ে দিব। তো তোমাদের এই কোশ্চেনটা এভাবে দিতে পারে, বয়েলের সূত্রটি লেখো এবং তার গাণিতিক রূপটি নির্ণয় করো। তাহলে এটাই টোটাল 3 মার্কসের কোশ্চেন দিতে পারে, তাহলে এখান থেকে 3 মার্কসের কোশ্চেন হয়ে যাবে। সিমিলারলি চার্লসের সূত্রটা কি না, তো নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ, নির্দিষ্ট ভরে কোনো স্থির চাপে কোনো গ্যাসের আয়তন, কারণ এখানে চাপ আর ভর দুটো ফিক্স থাকবে। তাহলে নির্দিষ্ট ভরে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়, ঠিক আছে? তাহলে বয়েলের চার্লস সূত্র কি বলছে, যে তোমার যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0 হয়, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি কত হবে, আয়তন বৃদ্ধি সমান V0 ইন্টু 1/273, এটা বলছে আমাকে চার্লস, তাই না? তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মোট আয়তন কত হবে, মোট আয়তন দেখো, মোট আয়তন কত হবে, ছিল V0 আর এতটা বাড়লো, তাহলে V0 প্লাস V0/273, তাই না? তাহলে এখান থেকে লিখতে পারো তুমি V0 1 প্লাস 1/273। সিমিলারলি যদি তুমি 2 ডিগ্রি সেন্টিগ্রেডের মোট আয়তন জানতে চাও, তো 2 ডিগ্রি সেন্টিগ্রেডের মোট আয়তন জানতে চাইলে কি হবে, তাহলে আমি এটা আর একটা পেজ নিয়ে নিচ্ছি, তা ঠিক আছে? তাহলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ঠিক আছে, মোট আয়তন কত হবে, চার্লসের সূত্র অনুযায়ী মোট আয়তন হচ্ছে V0 1 প্লাস 2/273, কারণ 2 গুণ হবে, বুঝতেই পারছো, ঠিক আছে? এমনি করতে করতে তুমি যদি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাও, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মোট আয়তন কত হবে, এটাকে আমরা লিখবো VT ইকুয়াল টু কত হবে, এটা কমা দাও, VT ইকুয়াল টু V0 1 প্লাস স্মল t/273, এবং এটা হচ্ছে কি চার্লসের সূত্রের গাণিতিক রূপ। তাহলে VT ইকুয়াল টু V0 1 প্লাস t/273। আবার যদি উষ্ণতা কমাও, তাহলে -T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মোট আয়তন কত হবে না, তো V অফ -T, কারণ -T তে তুমি বার করছো, কত হবে V0 1 প্লাসের জায়গায় কি হবে মাইনাস, এটা মাথায় রাখবে, ঠিক আছে? উষ্ণতা বাড়াও বা কমাও 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমতে থাকবে, এবং 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড একে বলা হয় গ্যাসের চাপ বা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। গ্যাসের আয়তন বা চাপ তুমি হোয়াট এভার দুটোই বলতে পারো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? এবার এখান থেকে কি দেয়, যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। তাহলে আমি যদি এই ফর্মুলাটা চুজ করি এখন, VT ইকুয়াল টু V0 1 প্লাস t/273, এই ফর্মুলাটা যেহেতু জেনারেল হয়ে গেছে, তো আমি ধরো যদি একটা ফর্মুলা নিই, যে আমরা জানি কোশ্চেনটা কি বললাম, যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। আমরা জানি VT ইকুয়াল টু কত, V0 1 প্লাস t/273, তাই না? এটা আমরা জানি।
এবার টি এর ভ্যালু যদি আমি -273 বসাই তাহলে কত হবে ভি অফ -273 ইকুয়াল টু V0 1 -273/273, সো কত হবে 0। অর্থাৎ তুমি এই কথাটা কনসেপ্ট এখানে বুঝতে পারছো যে অ্যাট -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত হয়, কোনো গ্যাসের আয়তন হচ্ছে 0। এবার তুমি যদি ফার্দার টি এর মান 274 বসাও ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ভি অফ -274 সমান কত লেখা যাবে V0 1 -274/273। দেখো এটা সামহাও নেগেটিভ চলে আসছে কেন, 274/273 এই পার্টটাকে নিয়ে ভাবো, 274/273 এটা তো একের থেকে বড়, তাহলে এক থেকে যদি একের বড়কে বিয়োগ করো তাহলে নেগেটিভ হয়। তার মানে টি অফ -274 ডিগ্রি সেন্টিগ্রেড অস্তিত্ব অ্যাকচুয়ালি নেই। কেন নেই? কারণ কোনো কিছুর আয়তন নেগেটিভ এটা কখনো পসিবল নয়, আয়তন নেগেটিভ হতে পারে না, সেই জন্য -274 ডিগ্রি সেন্টিগ্রেড কখনো অস্তিত্ব থাকতেই পারে না। তো সর্বশেষ টেম্পারেচার কত হতে পারে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। কোথায়? যে কোনো জায়গায়, গোটা ইউনিভার্সের কথা ভাবো, যে কোনো জায়গায় -273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কম উষ্ণতা তুমি খুঁজে পাবে না। এই উষ্ণতাটাকে বলি আমরা পরম শূন্য উষ্ণতা। তো পরম শূন্য উষ্ণতাটাকে পরম কেন বলা হয় এটাও কোশ্চেন দেয়। পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কারণ কি এর থেকে কম উষ্ণতা তুমি কোনো জায়গায় খুঁজে পাবে না, এটা অ্যাবসোলুট। ঠিক আছে, তো বর্তমানে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে অ্যাকুরেট ভ্যালু। ঠিক আছে, ওকে। দেখো তো একটা কি কোশ্চেন চুজ করেছিলাম আমরা, সূত্রটি লেখো, তার গাণিতিক রূপগুলো কিন্তু আমি পুরো বুঝিয়ে দিলাম এবং সেখান থেকে দেখো আমি কিন্তু তোমাদের পরম শূন্য উষ্ণতার ধারণাটাও বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখি। বয়েলের সূত্রের সাহায্যে পি ভার্সেস 1/v এই লেখচিত্র করতে হলে প্রথমে পিভি দেখো, তাহলে পি ভার্সেস ভি লেখচিত্র যদি অঙ্কন করো তাহলে কেমন হবে দেখো, এদিকে পি এদিকে যদি ভি দাও লেখচিত্রটা হয়, একটু ভুল হয়ে গেল আমার লেখচিত্রটা, ভুল বলবো না আমরা, এরকমই লেখচিত্র হয়। তো জাস্ট একটু ভালো করে যদি আঁকি, আর কালারটা অন্য দিচ্ছে, হ্যাঁ তোমাদের বুঝতে সুবিধা হবে। এইরকম পি ভার্সেস ভি। এবার যদি পিভি ভার্সেস পি লেখচিত্র দেখো তাহলে পিভি ভার্সেস পি লেখচিত্র কেমন হবে, সো এখানে মিট করবে এটা, হ্যাঁ। সো এদিকে লিখছি পিভি, এদিকে লিখছি পি, তাহলে পিভি পি লেখচিত্র কেমন হবে না, তো এরকম। কেন? তোমার পি যতই ভ্যালু চেঞ্জ হোক পিভি কখনো চেঞ্জ হবে না, সেই কারণে পিভি ভার্সেস পি লেখচিত্র এরকমই হবে। সিমিলারলি তোমার যদি পিভি ভি দেয় একই লেখচিত্র হবে পিভি ভি, তাহলে এটা হচ্ছে পিভি, এটা হচ্ছে ভি, পিভি ভি লেখচিত্র কেমন হবে সিমিলারলি যেমন ছিল সেরকমই হবে। অর্থাৎ পিভি এটা তো কনস্ট্যান্ট, কে বললো? বয়েল বলে দিল, তাই না? আচ্ছা, তারপর বলেছে পি ভার্সেস 1/ভি, তাহলে পি ভার্সেস 1/ভি লেখচিত্রটা দেখো কত, পি আর দিকে যদি 1/ভি দাও, এটা মাথায় রাখবে পি ভার্সেস 1/ভি লেখচিত্র হয় মূল বিন্দুগামী সরলরেখা, এরকম হয়। ঠিক আছে, এটা হচ্ছে পি ভার্সেস 1/ভি, এটা টাচ করবে, হ্যাঁ এখানে টাচ করানো হয়নি, এটা টাচ করবে। এটা হচ্ছে পি ভার্সেস 1/ভি লেখচিত্র। আরেকটা করাচ্ছি তোমাদের আমি, পি ভার্সেস যদি পিভি দেয়, পি ভার্সেস পিভি লেখচিত্র কেমন হবে মাথায় রাখবে, এটা হচ্ছে পি অক্ষের সমান্তরাল হবে এরকম। ঠিক আছে, সবসময় পি বা পিভি অক্ষের সমান্তরাল হবে। সো এতগুলো লেখচিত্র দেখো, এখানে 4টে ছিল আমি 5টা করে দিলাম। তো দেখো লেখচিত্রগুলো আশা করি কোনো সমস্যা নেই। ঠিক আছে, লেখচিত্র নিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করো নিচে। ঠিক আছে, ডিসলাইক নয়, হ্যাঁ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ভিডিওগুলো। ঠিক আছে, কোশ্চেনগুলো তোমার যদি মনে হয় জেনুইন কোশ্চেন, ইয়েস কোশ্চেনগুলো ভালো, ঠিক আছে, তো কোশ্চেনগুলো অবশ্যই একটু লাইক করো। ঠিক আছে, এটুকুই, আর কিছু নয়। আর শেয়ার করো বন্ধুদের মধ্যে। ওকে, আচ্ছা। তারপর বলছে চার্লস ও বয়েলের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো। ঠিক আছে, তাহলে আমরা দেখো কি লিখতে পারি এখান থেকে। ঠিক আছে, আমি একটু ছোট পয়েন্ট নিই। ঠিক আছে, তাহলে অ্যান্সার করাচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো আমরা জানি চার্লসের সূত্র থেকে পাই, চার্লসের সূত্র থেকে পাই কি পাই না, তো ভি সমানুপাতিক ক্যাপিটাল টি, এটা পাবো চার্লসের সূত্র, তোমরা ক্লাসে নিশ্চয়ই করেছো। যখন ভর ও চাপ স্থির, ঠিক আছে। বয়েলের সূত্র থেকে পাই, বয়েলের সূত্র থেকে পাই কি পাবো, ভি সমানুপাতিক 1/পি। ঠিক আছে, যখন ভর ও উষ্ণতা স্থির। ঠিক আছে, এবার যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী বা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী, যৌগিক ভেদের নিয়মানুযায়ী লিখে দিলাম, হ্যাঁ, নিয়মানুযায়ী ভি সমানুপাতিক কত হবে, টি/পি। ঠিক আছে, তো ভি সমানুপাতিক টি/পি যখন কি হবে, ভর চাপ ও উষ্ণতা পরিবর্তনশীল। ঠিক আছে, এদিকে আমার বোর্ডের জন্য হয়তো লেখাটা কেটে যাচ্ছে, তাই না, আমি খেয়াল করিনি। ঠিক আছে, এতদূর লিখছি, কতদূর বোর্ড আছে আমি বুঝতে পারছি না, কারণ আমার এও আছে। তো যখন ভর চাপ ও
ও উষ্ণতা পরিবর্তনশীল, এটা লিখে দেবে, ঠিক আছে। তাহলে কি লিখবো এবার? তাহলে দেখো আমরা পেলাম কি ভি সমানুপাতিক টি বাই পি। আগেরটা যদি দেখো তাহলে ভি সমানুপাতিক টি বাই পি, তাহলে এর পরেরটা করা চিপিয়েছে। হ্যাঁ, তাহলে সমানুপাতিক যদি তুমি চিহ্ন তাড়িয়ে দাও তাহলে কি হয়? ভি সমান কে ইন্টু টি বাই পি, যেখানে কে হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে, সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। তাহলে পিভি বাই টি সমান কে, তাই না? এখানে যদি ফর্মুলাটা আমি এইভাবে না লিখে এইভাবে লিখি, পিভি সমান কেটি, পিভি সমান কেটি, ঠিক আছে। কে যদি বোল্টজম্যান ধ্রুবক হয় তাহলে পিভি কে ইকুয়াল টু কেটি, এটাকে বলে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এটা অনেকে হয়তো জানো না তোমরা, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, অবস্থার সমীকরণ, ঠিক আছে। তো যাই হোক, তো এখান থেকে কি লিখতে পারি আমি? দেখো পিভি বাই টি ইকুয়ালস টু কে, ঠিক আছে। তাহলে P1 চাপে V1 T1 উষ্ণতায়, P1 চাপে V1, কেন বারবার একই জিনিস মিস্টেক করছি আমি? P1 চাপে T1 উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V1, P2 চাপে T2 উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V2, P3 চাপে T3 উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V3 ইত্যাদি হতে থাকলে কি লিখতে পারবো আমরা? P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2 equals to P3 V3 by T3 equals to dot 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 equals to Pn Vn by Tn equals to K। এটা হচ্ছে আমরা লিখতে পারবো, ঠিক আছে। তো মনে রাখবে এখান থেকে ম্যাথমেটিক্স করতে আমরা এই পার্টটা কাজে লাগে, P1 V1 by T1 equal to P2 V2 by T2, এই পার্টটা আমাদের অনলি ফর ম্যাথমেটিক্সের জন্য এটা কিন্তু কাজে লাগবে। সো এই পার্টটা একটু পড়বে ম্যাথমেটিক্সের জন্য। তো এই হলো চার্লস ও বয়েলের সমন্বয় রূপটি। তাহলে এটা হচ্ছে চার্লস ও বয়েলের সমন্বয় রূপ, কোনটা? এই যে এই পুরোটা। তো এত দূর পর্যন্ত তোমরা করবে অবশ্যই, কিন্তু হ্যাঁ এই এত দূর পর্যন্ত করে রেখে দেবে না, ওকে, ঠিক আছে। তারপর এটা কি দেখো, বয়েল ও চার্লসের সমন্বয় রূপ থেকে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। তাহলে এক্ষুনি সেটাই করলাম আমি। দেখো যে আদর্শ রূপটা কত পেলাম? পিভি বাই টি ইকুয়াল টু কে, পিভি ইকুয়াল টু কেটি। তাহলে এবার এখান থেকে দেখো, তাহলে আমি আর লিখছি না, তোমরা এত দূর পর্যন্ত করবে, সমীকরণে প্রুফ করবে। কত দূর পর্যন্ত? না তো প্রুফ করবে তোমরা পিভি বাই কেটি, তাহলে তোমরা পুরো প্রুফ করবে পিভি ইকুয়াল টু কেটি পর্যন্ত, এত দূর পর্যন্ত প্রুফ করবে। কোথায়? এত দূর পর্যন্ত প্রুফ করলে, ঠিক আছে। তারপর দেখো, তারপর তোমরা কি লিখতে পারো? পিভি বাই টি সমান কে। এখানে একটা কথা লিখতে হবে, এখন যদি 1 মোল গ্যাস নেওয়া হয়, 1 মোল গ্যাস নেওয়া হয় বা 1 মোল গ্যাসের ক্ষেত্রে কে কে আমরা আর দ্বারা প্রতিস্থাপিত করতে পারি। কে কে এখানে কয়েকবার লিখবে, হ্যাঁ, কে কে আর দ্বারা প্রতিস্থাপিত করতে পারি, কে কে আর নয়, হ্যাঁ, প্রতিস্থাপিত করতে পারি। অর্থাৎ তুমি যদি 1 মোল গ্যাস নাও তাহলে কে কে আর দ্বারা লেখা হয়, যেখানে আর হচ্ছে কি সর্বজনীন গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে তুমি লিখতে পারো কত? পিভি বাই টি ইকুয়ালস টু কত? আর। কখন? যদি 1 মোল গ্যাসের ক্ষেত্রে হয়, তাই তো দেখালাম আমি তোমাদের। তো পিভি সমান কত হবে? আর টি, ঠিক আছে। এবার যদি এন মোল গ্যাস চুজ করো, এন মোল গ্যাস নেওয়া হয়, যদি এন মোল গ্যাস না হয় তাহলে লেখা যায় পিভি সমান কত? এনআরটি। তাহলে এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে দেখো আগে কত দূর করতে হবে? আগের সমীকরণে বয়েল ও চার্লসের সমন্বয় রূপটা তোমাকে করতেই হবে, তারপর এখান থেকে করতে হবে, ঠিক আছে। এতটুকু যা লিখলাম সেই ভাষাগুলো লিখতে হবে, ঠিক আছে। দেখো 15টা কোশ্চেন নিলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও আর আগেরটাও, ঠিক আছে। নেক্সট দেখি, পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বাস্তবে কি শূন্য হয়? দেখো কোনো কিছুর আয়তন তো অ্যাকচুয়ালি হঠাৎ করে শূন্য হয়ে যায় না, তাই না? কোনো কিছুর আয়তন কি হঠাৎ করে শূন্য হয়ে যায় না। অ্যাকচুয়ালি কোনো গ্যাসকে যখন পরম শূন্য উষ্ণতায় নিয়ে যাওয়া হয় তখন সে পুরোপুরি কনভার্ট হয়ে যায় ইন টার্মস অফ লিকুইড। তো লিকুইড হয়ে গেলে তো গ্যাসের কোনো আয়তন নেই, কিন্তু সে লিকুইডে কনভার্ট হয়ে যায়। কিন্তু বাস্তবে দেখা যায় যে গ্যাসদের মধ্যে যেহেতু তোমার আকর্ষণ বল কাজ করে, কারণ আদর্শ গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাসগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব গ্যাসের মধ্যে কি হয়? আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বল কাজ করার জন্যই তারা কি হয়, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড যাওয়ার অনেক আগেই তারা তরলে রূপান্তরিত হয়ে যায়। তাহলে পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বাস্তবে কি শূন্য? আয়তন বাস্তবে শূন্য হয় না, সেগুলো কি হয়ে যায়? লিকুইডে কনভার্ট হয়ে যায়। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আমার খুব পছন্দের কোশ্চেন এই কোশ্চেনটা, অ্যাকচুয়ালি খুব ভালো কোশ্চেন এটা, হ্যাঁ, ওকে। তো 16 হলো। 17 দেখো, বাস্তব গ্যাস সম্পর্কে তো ভ্যান ডার ওয়াল সমীকরণটি লেখো। সো ভ্যান ডার ওয়াল সমীকরণটা কি হচ্ছে? পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি
ইকুয়াল টু আর টি, এটা 1 মোল গ্যাসের জন্য, হ্যাঁ, ফর 1 মোল। এটা যদি n মোল হয় তাহলে n মোলের জন্য হবে দেখো p প্লাস n স্কোয়ার a বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়ালস টু nRT। এটা হবে n মোল গ্যাসের জন্য, যেখানে a আর b হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। এটা হচ্ছে বাস্তব গ্যাস সম্পর্কিত ভ্যান ডার ওয়ালস। আর তুমি যদি আদর্শ গ্যাস সমীকরণ দেখো আদর্শ, সো পিভি ইকুয়ালস টু nRT, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল, ওকে। এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, ওকে। 18টা দেখি, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। তো চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা তোমাদের আমি একটু আগে দিয়ে দিয়েছি, তাই না? দেখো কোথায় দিলাম, চার্লসের সূত্র যেখানে করলাম, এই যে পরম শূন্য উষ্ণতার ধারণা। সো এই ক্লাসটা আমি করে ফেলেছি তোমাদের অলরেডি। সো এই ক্লাসটা এই মানে এই কোয়েশ্চেনটা তো আর আমি আর বলছি না, ঠিক আছে, ওকে। তো দেখো 18টা মোটামুটি হয়ে গেছে বলে আর আমি বলছি না, ঠিক আছে। 19এরটা 18টাই নেওয়া হয়েছে তাহলে কোশ্চেন আমার, ঠিক আছে। হ্যাঁ 18টাই নিয়েছিলাম আমার যতদূর মনে পড়ছে, ঠিক আছে, ওকে। তাহলে এতদূরই কোশ্চেনগুলো থাকলো, যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আমি আলোচনা করে দিলাম, ঠিক আছে। তো আরও যদি কোনো কোশ্চেন তোমাদের দরকার হয় বা কোনো ডাউট হয় তুমি অবশ্যই কমেন্ট করো আমাকে, আমি অবশ্যই তোমাদের এই কোশ্চেনগুলো সলভ করাবো। তো গ্যাসের চ্যাপ্টার বা গ্যাসের ধর্ম বা আচরণ দেখো আরও অনেক কোশ্চেন থাকে, ঠিক আছে। তো সব কোশ্চেন আমি করাচ্ছি না, যেগুলো খুব ইম্পর্টেন্ট টেস্টের জন্য বা আপকামিং এতে সেগুলো দরকার, ঠিক আছে। তো আরও যদি তোমাদের এই চ্যাপ্টারের কোশ্চেন দরকার হয় অবশ্যই আমাকে বলো, আমি তোমাদের অবশ্যই হেল্প করবো। এবং যে চ্যাপ্টারটা তোমার আগে দরকার সেটা বলবে, আমি আস্তে আস্তে সব চ্যাপ্টারই চেষ্টা করবো করার। তো যে চ্যাপ্টারটা তোমার আগে দরকার সেটা বলবে, ঠিক আছে, সেটা আমি আগে করে দেওয়ার চেষ্টা করবো, ওকে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।